স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড অনেক বেশি রিস্কের। যে কোনো রকম ডিসিশন নেওয়ার আগে সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আলোচনা করে নেবেন। স্টক আপ বাংলায় আপনাদের স্বাগত। ভিডিও পুরো দেখার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগছে। টাকা জমানো একটা সিম্পল আর্ট এবং প্রত্যেকটা আর্ট ফর্মের মতন টাকা জমানোর প্রথম দিনগুলো কিন্তু কঠিন হয়। দ্য সাইকোলজি অফ মানি বিখ্যাত এই বইয়ের লেখক মর্গ্যান হাউজেল বলছেন যে ওয়েলথ বিল্ড করতে গেলে ইনকাম এবং ইনভেস্টমেন্টের পার্ট খুব কম। সব থেকে বড় যে পার্টটা থাকে সেটা হচ্ছে সেভিংস। যদি একটা উদাহরণ দিয়ে আমি একটু বুঝিয়ে বলি তাহলে জিনিসটা বুঝতে আরও সুবিধা হবে। ধরে নিলাম এ ব্যক্তি একজন 1 লাখ টাকা মাসে ইনকাম করছেন এবং বি ব্যক্তি মাসে 50,000 টাকা ইনকাম করছেন। তো এ ব্যক্তি 1 লাখ টাকা ইনকাম করে 1 লাখ টাকা পুরোটা খরচা করে ফেলছেন, আর বি ব্যক্তি মাসে 50,000 টাকা ইনকাম করে 10,000 টাকা করে সেভ করছেন। তো এবার আপনারাই হিসেব করে বলুন, তাহলে 10,000 টাকা করে বি ব্যক্তি সেভ করলে 5 বছর বাদে কোথায় গিয়ে দাঁড়াবে সেই টাকাটা? 6 লাখ টাকায় গিয়ে দাঁড়াচ্ছে। এবং এ ব্যক্তি যদি 5 বছর বাদে 1 লাখ টাকা থেকে 1.5 লাখ টাকাও ইনকাম বেড়ে যায় এবং সে পুরো টাকাটাই যদি খরচা করে ফেলে, তাহলে তার কাছে কিন্তু সেভিংস আসলেই দাঁড়াচ্ছে গিয়ে 0। তার মানে তার কিন্তু কোনো রকম কোনো মানি কর্পাস তৈরি হলো না। কোনো বিপদে আপদে কিন্তু সেভিংসের সেই টাকাটা সে ইউজ করতে পারবে না। একটা জিনিস আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, সেভিংস হলো আমাদের ফিউচারের ইনকাম। যদি বাই চান্স আমাদের ইনকামে কোনো প্রবলেম হয়, সেটা 2 মাস, 6 মাস, 1 বছর চলতে পারে সেই প্রবলেম, সেভিংস অ্যাকচুয়ালি আমাদেরকে বাঁচিয়ে রাখবে। তাই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যে মানুষ কেন আসলে টাকা জমাতে পারে না সেটাকে 3টে ভাগে ভাগ করেছি এবং লাস্টে আপনি কিভাবে অ্যাকচুয়ালি টাকাটা জমাতে পারবেন সেটার সলিউশনে আমি বলেছি। সম্পূর্ণটাই আমি আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা পুরো দেখবেন। প্রথম পয়েন্টে আসার আগে আমি একটা ছোট্ট স্ট্যাট দেব, যেটা আরবিআই থেকে রিলিজ করা হয়েছিল। আরবিআই বলছে ইন্ডিয়ার হাউস হোল্ড সেভিংস রেট কন্টিনিউয়াসলি ডিক্লাইন করছে। যেখানে 2015 সালে ছিল 32.2% জিডিপির, সেখানে নেমে এসছে 18.1% জিডিপির। সেভিংস অলমোস্ট হাফ কমে গেছে 2015 থেকে 2024 সালের মধ্যে। এর কয়েকটা কারণ কিন্তু ফিনান্সিয়ালি নয়, অনেকটা সাইকোলজিক্যালি। এই ভিডিওর মাধ্যমে সেই ব্যাপারটা পুরোটা আমরা বোঝার চেষ্টা করব। আমি প্রথম পয়েন্ট যেটা রেখেছি সেটা হচ্ছে অভাবে নয় স্বভাবে। কেন? যেখানে আপনি দেখবেন আপনার সাথে একই সাথে আরও 10টা মানুষ কাজ করে, আপনি হয়তো টাকা জমাতে পারেন, টাকা জমাচ্ছেন, আর 9টা মানুষ দেখবেন সেইভাবে কিন্তু টাকাটা জমাবে না। কারণ তাদের মনে হতে পারে যে এখন টাকা জমিয়ে কি করব, এখনও তো আমার বয়স পড়ে আছে, সবে আমার কম বয়স, 23-24 বছর বয়স থেকে যদি কেউ ইনকাম শুরু করে এই টেন্ডেন্সিটা বেশি আসে যে আমার তো এখন কম বয়স, এখন টাকা জমিয়ে আমি কি করব। এই যে জিনিসটা, এই যে টাকা জমানোটা, এটা একটা স্বভাব তৈরি করতে হবে আগে। টাকা জমানো যখন আপনি 1000 টাকা থেকে 10 টাকাও সেভ করতে পারবেন, তখনই গিয়ে আপনি 5,000 টাকা থেকে অন্তত 500 টাকা সেভ করতে পারবেন। এইটার কোনো ব্যাপার নয় যে এমন যে আমার টাকা প্রচুর হতে হবে আগে, যে আমি প্রচুর টাকা একসাথে তৈরি করব তারপরে আমি টাকাটা জমাবো, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। যদি আর্নিংস কমও হয় তাহলেও যদি আপনি টাকাটা জমানোর স্বভাব তৈরি করতে পারেন, তাহলে আর্নিংস যখন বাড়তে থাকবে তখন আপনার টাকা জমানোর যে পরিমাণটা সেটাও কনস্ট্যান্টলি বাড়তে থাকবে। তো এই কারণেই একই সাথে একই অফিসে চাকরি করা একই রকম লোক, 10 জনের মধ্যে 1 জন টাকা জমাতে পারে অ্যাকচুয়ালি, আর 9 জন টাকা জমাতে পারে না। এবার জমাতে পারে না কেন? জমাতে না পারার কারণের পিছনে অনেকগুলো সাইকোলজিক্যালি জিনিস কাজ করে, আসবো পরের পয়েন্টে। ম্যাক্সিমাম এখন যা দেখা যাচ্ছে আমাদের মধ্যে একটা অদ্ভুত কম্পিটিশন মনোভাব চলে এসছে। কম্পিটিশন মনোভাব কীরকম? যে আমরা প্রত্যেক সময় আমাদের যে প্রতিবেশী রয়েছে তার সাথে আমরা টক্কর দিতে যাচ্ছি। টক্কর দেওয়ার ক্ষেত্রে আমি বলতে চাইছি যেটা, যে আমার প্রতিবেশী যদি কালকে একটা গাড়ি কেনে, হতে পারে সে ক্যাশ টাকায় কিনেছে, তার সেই পরিমাণ ইনকাম আছে, আমি তার সাথে টক্কর দেওয়ার জন্য কি করতে গেলাম, যে আমি ইএমআই করে গাড়ি কিনে আনলাম।
আমি চিন্তা করলাম না যে আমার অ্যাকচুয়ালি গাড়িটা কি দরকার। আমার প্রতিবেশী হয়তো একজন ডাক্তার, সে গাড়িটা করলে জানে আমি রুগীর কাছে হসপিটালে আরও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো, তার কাছে ওই গাড়িটা একটা অ্যাসেট। আপনি কি করলেন, গাড়িটা কিনে যখন আনলেন তখন ওই গাড়িটা আপনি বাড়িতে ফেলে রাখলেন, তার পিছনে কন্টিনিউয়াসলি আপনার খরচা হতে থাকলো, সেইভাবে আপনি গাড়িটা ইউজ করলেন না, তখন গাড়িটা হয়ে গেল আপনার ঘাড়ে বোঝা বা লায়াবিলিটি। তো অ্যাসেট আর লায়াবিলিটি ফার্স্টে আপনাকে বুঝে নিতে হবে যে কোন প্রোডাক্টটা আমার অ্যাসেট, কোন প্রোডাক্টটা আমার লায়াবিলিটি। আর একটা জিনিস আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে আপনি সর্বের সর্বা নন, অলওয়েজ আপনার থেকে একজন বেশি ইনকাম করবেই। মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক, তিনি এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি। এখন তিনি যদি মনে করেন যে আমি পৃথিবীর সব, তা তো নয়। তার ওপরে রয়েছে অ্যামাজনের মালিক জেফ বেজস, বিল গেটস রয়েছেন মাইক্রোসফটের, এলন মাস্ক রয়েছেন টেসলার, এরকম আরও অনেকে রয়েছেন যারা মুকেশ আম্বানির থেকেও ধনী। তার মানে এই জিনিসটা আপনি চিন্তা করে নিন, যদি মুকেশ আম্বানির থেকেও ধনী ব্যক্তি থাকতে পারে পৃথিবীতে, তাহলে আমার আপনার থেকেও ধনী ব্যক্তি আছে পৃথিবীতে। তো আমি যদি সবার সাথে অ্যাকচুয়ালি কম্পিটিশন করতে যাই, আমি কম্পিটিশনে কোনোদিনও পেরে উঠবো না। আজকে আমার পাশের বাড়ির লোক যদি গাড়ি কিনে থাকে আর আমি তাকে দেখে যদি গাড়ি কিনে ফেলি, কালকে যদি সেই ব্যক্তি একটা প্রাইভেট জেট কিনে ফেলে, তাহলে কি আমি তাকে দেখে প্রাইভেট জেট কিনতে যাব? তো এই সাইকোলজিক্যালি প্রবলেমের জন্য যে মানুষ অতিরিক্ত তাড়াতাড়ি এখন টাকার ব্যাপারে ইগোতে নিয়ে নিচ্ছে যে আমাকেও করতে হবে, ও ফ্ল্যাট কিনেছে মানে আমাকেও ফ্ল্যাট কিনতে হবে, ও গাড়ি কিনেছে মানে আমাকেও গাড়ি কিনতে হবে, দরকার থাকুক বা না থাকুক। আমরা কনস্ট্যান্টলি লায়াবিলিটি তৈরি করে যাচ্ছি আমাদের নিজের ওপরে। তার জন্যই কিন্তু বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেট একবার একটা কথা বলেছিলেন যে যদি আমরা কনস্ট্যান্টলি যে জিনিসগুলো আমাদের দরকার নেই সেইগুলো কিনতে থাকি, তাহলে একদিন এমন আসবে যখন আমাদের যে সব থেকে দরকারি জিনিস সেগুলোকে আমাদের বিক্রি করে দিতে হবে। তো আশা করছি আমাদের কাউকে এই পর্যায়ে চলে যেতে হবে না, এই আশা রেখে পরের পয়েন্টে আসবো। আগামীকাল আয়, আজকে খরচ। ব্যাপারটা একটু অন্যরকম লাগলেও জিনিসটা বুঝিয়ে দিলে আমার মনে হয় ভালো হবে। যে আগামীকালের আয় মানে আমি 1 মাস বাদে ওই টাকাটা পাবো ভেবে আমি আজকে জিনিসটা কিনে নিলাম, বা 1 বছর বাদে আমার এই টাকাটা জমবে, তার জন্য আজকে আমি ইএমআইতে এই জিনিসটা কিনে নিলাম। এর একটা উদাহরণ দিয়ে বলছি, মানে আমাদের জীবনটা এখন কতটা ইএমআই কেন্দ্রিক হয়ে গেছে তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। আমার এক পরিচিত, সে গিয়েছিল একটা হোম থিয়েটার কিনতে। হোম থিয়েটারে তার বাজেট ছিল 10,000 টাকা। তাকে একটা 54,000 টাকার হোম থিয়েটার দেখানো হয়েছিল শপিং মলে। তার অবভিয়াসলি সেটা পছন্দ হওয়ার কথা। সে 54,000 টাকার হোম থিয়েটারটা কিনে এনেছে ইএমআই এর ভরসায়, অথচ তার বাজেট ছিল 10,000 টাকা। সুতরাং ব্যাপারটা কি দাঁড়ালো, যে সে চিন্তা করেছে যে আমি 1 বছর ধরে ইনকাম করব, করে এই টাকাটা শোধ দেব। তো অবভিয়াসলি তার একটা আননেসেসারি জিনিস সে কিনে আনলো বাড়ির জন্য। তো এই যে আগামীকালের আয় আজকে খরচ করে ফেলছি আমরা, এর ফলে আমাদের কি হবে, যখন কোনো কারণে যদি আমাদের ইনকামটা বন্ধ হয়ে যায় তখন বিপদে পড়ব। যেটার সব থেকে বড় উদাহরণ আমরা কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে দেখেছি, যে সরকারি চাকরি করা টিচার এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে যাওয়া। সরকারি চাকরি কোনোদিনও যাবে না, এই জিনিসটা আমাদের মাথায় ঢুকে আছে। তো বহু মানুষ কি করেছে, যারা এই টিচার বা টিচারিং লাইনে ছিল, তারা সরকারি চাকরি করছিল, তারা কি করেছে, তাদের ক্ষমতার বাইরে গিয়ে ফ্ল্যাট, বাড়ি, গাড়ি কিনে বসে আছে। সম্পূর্ণটা করেছে কিন্তু তারা ইএমআই এর ভরসায়। মাথায় রাখবেন, ইএমআই এর ভরসায়। ইএমআই কিন্তু আলটিমেটলি আপনাকে শোধ দিতে হবে, এমন নয় যে ইএমআই আপনাকে শোধ দিতে হবে না। তো ইএমআই এর ভরসায় তারা কি করছে, এক্সপেন্সিভ ভ্যাকেশন নিয়ে নিয়েছে, তারা বিশাল বড় বড় বাড়ি করে ফেলেছে, তারা লাক্সারি গাড়ি করেছে, এবং তারা করেছে কিছুটা হলো তাদের প্রতিবেশীকেও কম্পিটিশন দেওয়ার জন্যও করেছে। এখন তারা বিপদে পড়ে গেছে, এখন তাদের ইনকাম সোর্স জিরো হয়ে গেছে, কারণ তারা নতুন করে দ্বিতীয় কোনো ইনকাম সোর্স রাখেনি। যেহেতু তারা সরকারি চাকরি করছে, তারা ইনকাম কোনো সোর্স রাখেনি দ্বিতীয়। তো এখন তাদের কিন্তু পুরোপুরি ঘাড়ে বিশাল বড় একটা লাইবিলিটি বা বোঝা চেপে গেছে, যেটা কিভাবে তারা মেটাবে তারা ভেবে পাচ্ছে না। তো অলওয়েজ আপনাকে চিন্তা করতে হবে যে কোনো একটা জিনিস কেনার আগে, যে অ্যাকচুয়ালি আপনার ওই জিনিসটা কি আছে বা দরকার না দরকার নেই। যদি আমার একটা বাড়ি থাকে, সাফিসিয়েন্ট হয়, তাহলে আমি দ্বিতীয় বাড়ি কিনবো না।
যদি আমার একটা গাড়ি থাকে সাফিসিয়েন্ট হয়, তাহলে আমি দ্বিতীয় একটা গাড়ি কিনবো না। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে পাশের বাড়ির লোক ফ্লাইটে করে বিদেশে ঘুরতে গেছে বলে যে আমাকেও বিদেশে ঘুরতে যেতে হবে ধার করে, এই মেন্টালিটিটা যেদিন থেকে বন্ধ করে দেবেন, যেদিন থেকে তারপরে দেখবেন যে আপনার টাকা জমার পরিমাণটাও কিন্তু বাড়তে থাকবে। টাকা জমানো অ্যাকচুয়ালি একটা সাইকোলজিক্যাল ব্যাপার, এটা ফিনান্সিয়াল নয়। আমরা প্রত্যেকে ভুল করি যে টাকা জমানোকে আমরা অতিরিক্ত ফিনান্সিয়াল একটা ব্যাপার ভাবতে শুরু করি, কিন্তু নয়। টাকা জমানো আসলে পুরোপুরি একটা সাইকোলজিক্যাল খেলা। তো টাকা জমানোটাকে আপনাকে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে, যে একটা অভ্যাসের মধ্যে আনতে হবে। এটা আমার অভ্যাস, প্রত্যেক মাসে শুরুতে আমি টাকা জমাবো, শেষে নয়। আমরা কি করি, আগে খরচা করে ফেলি, খরচা করার পর যে টাকাটা থেকে থাকে সেই টাকাটাকে আমরা জমাতে যাই। তো আপনি যখন শুরুতেই টাকা জমিয়ে ফেলবেন, অভ্যাস করে ফেলবেন, তখন বেঁচে থাকা যে টাকাটা সেটা আপনি খরচা করবেন। কিভাবে? আপনাকে এখানে 60-20-20 এই রুলসটা ফলো করতে হবে। 60 মানে হচ্ছে আপনার যে ইনকাম রয়েছে তার 60% আপনি আপনার নেসেসারি স্পেন্ডিং, সেটা হতে পারে আপনার বাড়ির ইএমআই, গাড়ির ইএমআই, হতে পারে আপনার মেডিসিন, গ্যাস, ইলেকট্রিক, মোবাইল, এই বিভিন্ন রকম যে খরচাগুলো, যেগুলো ছাড়া, খাবার দাবার, যে খরচাগুলো ছাড়া আমরা বাঁচতেই পারবো না, সেই খরচাগুলোর পেছনে আপনাকে 60% টাকা খরচা করতে হবে মাইনে থেকে। এরপরে আপনার 20% আসবে হচ্ছে লাক্সারি স্পেন্ডিং। লাক্সারি স্পেন্ডিং মানে কি? হতে পারে আমার একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, বছরে একবার আমি ঘুরতে যাব, তো তার মধ্যে আমি তাহলে এই 20% টাকা থেকে কিছু টাকা সরিয়ে ওই ঘুরতে যাওয়ার জন্য রাখবো। বাকি টাকা থেকে আমার জামা কাপড় কেনা, আমার সংসারে বা পরিবারের লোকেদের জামা কাপড় কেনা, জুতো কেনা, বিভিন্ন রকম যে সিনেমা দেখা, রেস্টুরেন্টে যাওয়া, এই যে লাক্সারি স্পেন্ডিং, এইটা রাখবো হচ্ছে 20%। এবং বাকি 20% সেটা হবে আমাদের সেভিংস। তবে এর মধ্যে থেকে আপনাকে এই যে সেভিংসের 20%, এটা কিন্তু মাইনে পেলেই মাসের শুরুতেই আগে সেভ করে ফেলতে হবে। এমন নয় যে এই যে 60 আর 20 খরচা করে যেটা বেঁচে থাকবে সেটা আমি করব না, এটা আপনাকে প্রথমেই সেভ করে ফেলতে হবে। যেমন আমার এক পরিচিত আমাকে একবার জিজ্ঞেস করেছিল যে সে কিভাবে টাকা সেভ করবে, তো তাকে আমি ডাইরেক্ট জিজ্ঞেস করেছিলাম তোমার ইনকাম কত? সে বলেছিল তার 60,000 টাকা ইনকাম। তাকে আমি বলেছিলাম যে 60 থেকে তুমি প্রথমেই 15,000 টাকা মাইনাস করে দাও মাসের শুরুতে। ধরে নাও তোমার 45,000 টাকা হচ্ছে মাইনে। এই 45,000 টাকার মধ্যে সংসার চালাও, বাড়ি ঘর বাচ্চা সব কিছু চালাও এই 45,000 টাকার মধ্যে, এবং এই জিনিসটাকে কন্টিনিউ করো 10 বছর। তবে গিয়ে তুমি একটা ক্যাপিটাল দেখতে পাবে, তবে গিয়ে একটা তোমার সেভিংস দেখতে পাবে। তো যখন থেকে আমরা এই জিনিসটাকে সিরিয়াসলি নেব যে মাসের শুরুতে 20%, 15% আমরা সেভিংস শুরুতেই করে ফেলবো, তখন থেকে অ্যাকচুয়ালি আমাদের সেভিংসের অভ্যাস তৈরি হবে। আপনি চান বা না চান, এটা একটা সিস্টেমেটিক্যালি অভ্যাস তৈরি হয়ে যাবে। তো এইভাবে আপনার টাকাটা অ্যাকচুয়ালি জমবে, যেটা আপনি ভবিষ্যতে অ্যাকচুয়ালি কোনো সমস্যায় পড়লে বিপদে আপনার পাশে কাকে পাবেন? বাড়ির লোককে পাবেন আর সেভিংসকে পাবেন। এছাড়া কিন্তু বিপদে কেউ দাঁড়াবে না পাশে। এইটা যখন থেকে আপনার মাথায় ঢুকে যাবে, তখন দেখবেন আপনার এই অভ্যাসটা তৈরি হয়ে গেছে। তাই আজকের ভিডিও এতটাই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন এরপরে কীরকম আরও ভিডিও আনবো, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।